ইনকলাব জিন্দাবাদ। আজকে আমরা এসেছি এইরকম একটা স্লোগান দেওয়া মানুষের কাছে, যিনি এবছর সিপিআইএম কে 0 থেকে 1-এ পদার্পণ করিয়েছেন, অর্থাৎ এই 2026 বিধানসভাতে যিনি একমাত্র সারা পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের দমকল জেলার একমাত্র জয়ী বিধায়ক। আমরা কথা বলবো মুস্তাফিজুর রহমানের সাথে। তিনি এই অঞ্চলে রানা নামে পরিচিত। এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য বা এই সারা পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিক উন্নতির জন্য তিনি কতটা বদ্ধপরিকর, কি ভাবছেন, কেন এই সারা পশ্চিমবঙ্গের মধ্যে সিপিআইএম শুধুমাত্র এক, এই সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। সো লেটস গো। আরে ওয়েট 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 এসো এসো, বলছি সবটা। একেবারে শুরুতেই স্যার, সারা পশ্চিমবঙ্গে সিপিআইএম একটা কেন্দ্র পেয়েছে, সেটা দমকল, এবং সেখানে আপনি বিধায়ক হয়েছেন। তো এই সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে ঠিক ভোটের আগে যেখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, প্রত্যেকটি দল ধর্মীয় মেরুকরণের দিকে মানুষকে উচ্ছ্বাসিত করছে, সেই জায়গা থেকে একটা দল সিপিআইএম যারা বারবার শিক্ষা, স্বাস্থ্য বা মানুষের সার্বিক উন্নতির কথা বলে যাচ্ছে। তো এই শিক্ষা, স্বাস্থ্য এবং সার্বিক উন্নতির জন্য যে ভোট পাওয়া যায় সেটা আপনি দেখালেন। তো এই চিত্রটা আরো কি বদলাতে পারে, বা এই চিত্রটা কি এই দমকলের বাইরে কতটা এফেক্টিভ হতে পারে? বাইরে তো ইফেক্ট হবেই, কারণ রাজ্যের যে রাজনৈতিক সমীকরণ এবারে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছে, তাতে দাঁড়িয়ে বামপন্থীদের রুটি রুজির লড়াইয়ের কথা মানুষকে বলতে হবে। এবার বলতে হবে মানে বাইনারি পলিটিক্স তো দুটো দল করে অনেকটা মানুষকে বিভ্রান্ত করে রেখেছিল। বিজেপি ক্ষমতায় এসছে, যার ফলে তাদের যে কোর এজেন্ডা, এক কথায় বিজেপি গভর্নমেন্ট যতগুলো রাজ্যে আছে এবং দেশের যদি দেখেন তাহলে প্রো কর্পোরেট গভর্নমেন্ট বিজেপি, মানে একেবারে। তাহলে প্রো কর্পোরেট গভর্নমেন্ট মানে কর্পোরেটরা কি চাইছে এখন? কর্পোরেটরা চাইছে আমাদের ভারতবর্ষের শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছুকে দখল করতে। তাহলে সেটার বাইরে বিজেপি সরকার যেতে পারবে না। এখন হয়তো হানিমুন পিরিয়ড চলছে, বড় বড় কথা বলছে, ভালো ভালো কথা বলছে, টোটালটাই শিক্ষা স্বাস্থ্যর দিকে সেইভাবে নজর দিবে বলে আমার মনে হয় না। আর সামনের দিনে গরিব মানুষের উপরে, খেটে খাওয়া মানুষের উপরে আক্রমণ আরো বাড়বে। আচ্ছা স্যার, 34 বছর সিপিআইএম এর শাসনকালের পর সারা পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএম কে মানুষ প্রত্যাখ্যান করলো, সারা পশ্চিমবঙ্গে সিপিআইএম প্রায় শূন্যের দোরগোড়ায় দাঁড়ালো। সেই জায়গাতে ধরুন আগের বিধানসভাতেও আমরা যদি দেখি যে দমকলে একেবারে কাছাকাছি হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়েছে, মানে এই জায়গাটা আপনারা দমকলের ধরে রাখলেন, অথচ সারা পশ্চিমবঙ্গে ব্যাপারটা ছেড়ে গেল। এইটা নিয়ে কি আত্মসমালোচনা বা গঠনমূলক সমালোচনা করা হয়? ওটা রাজ্যের বিষয়টা তো আমি বলতে পারবো না, কারণ এটা রাজ্যের ব্যাপার। রাজ্য পর্যালোচনা তো দুদিন ধরে বৈঠক হচ্ছে, নিশ্চিতভাবে পর্যালোচনা করবে। তবে আমি এটা বলছি আপনাকে, দমকল আমাদের পুরনো ঘাঁটি এবং ট্র্যাডিশনাল ঘাঁটি। ট্র্যাডিশনাল ঘাঁটি মানে এই সিট 67 সালে প্রথম যেদিন হয়, সেই তখন 67 সালে প্রথম সিপিএম এখানে যেত। তখন এই জনবিন্যাস আলাদা ছিল, ভৌগোলিক অবস্থানও আলাদা ছিল। 69 সাল, তারপরে যুক্তফ্রন্ট সরকার 69 সালে এই সিট জিতি। পরে হচ্ছে যে 72 সালে দিগ নির্বাচনে আমরা হারি, তারপরে 77 সাল থেকে টানা 47 বছর আমাদের এখানে বিধায়ক ছিল। তাহলে বুঝতে পারছেন একদম ট্র্যাডিশনালি এই সিট আমাদের। কারণ এখানকার অন্য অনেক জায়গাতে লড়াই হয়েছে, সরকার আন্দোলন হয়েছে, হয়েছে, এবং পার্টিটা আমাদের একেবারে গরিব মানুষের মধ্যে এই পার্টিটা আছে। এখানে দমকলের যে ভিত্তিটা, আমাদের পার্টি, দমকলের এরিয়া কমিটির সদস্য, পার্টি মেম্বার, তার একটা বড় অংশ হচ্ছে যে ক্ষেত মজুর। আপনি এখানকার পার্টি বিন্যাস, এমন অনেক এরিয়া কমিটি মেম্বার আছে আমার, যে এখনো 34 বছর তারা ছিল সরকারে, কিন্তু দেখা যাচ্ছে হয়তো বাস ভাড়া দিয়ে মিটিং এ আসবে দমকলে, এরকম অবস্থা নাই, কিন্তু এলাকায় পার্টিটা করে, জনসংযোগ করে। একেবারে এটা একটা বড় কারণ আমি মনে করেছি দমকলের বুকে দাঁড়িয়ে। না, আমি অসংখ্য কর্মী এই যে সারা বছর ধরে যে এই কাজটা করে, যার ফলে মানুষের কাছাকাছি থাকা, তাহলে মানুষ পার্টির প্রতি বিশ্বাস রক্ষা করেছে, ভরসা করে, এটা একটা বড় কারণ। সামগ্রিকভাবে যদি আমরা একটা আলোচনাতে আসি, যে অল ওভার পশ্চিমবঙ্গে আপনাকে যদি বলা হয় যে অ্যাজ এ কমিউনিস্ট পার্টি লিডার আপনি আত্মসমালোচনা করে বলুন যে এক্স্যাক্টলি এই পয়েন্টগুলোর জন্য আজকে মানুষ। আমি তো বললাম, আমি রাজ্যের কথায় ঢুকবোই না, কারণ আমি রাজ্য লেভেলের নেতা না। আমি মুর্শিদাবাদ জেলার সেক্রেটারিয়েট মেম্বার পার্টির, সবে মানে রাজনীতির ছাত্র। যার ফলে রাজ্যের যা ঘটনা সেটা রাজ্য বিশ্লেষণ করে নিশ্চিতভাবে আপনারা জানতে পারবেন পরে যে পার্টি কি পর্যালোচনা করলো, কোন কোন জায়গাটা আমাদের ঘাটতি থাকলো। তবে আমার ওভারঅল একটা মনে হয়েছে যে এবারের নির্বাচনে আমাদের অনেকগুলো সিট সম্ভাবনাময় ছিল, একদম, যেগুলো আমরা হারালাম। তার একটা কারণ
যেটা আমি বললাম যে মানুষ তৃণমূলকে হারাতে হবে, কে হারাতে পারবে? প্রথমত ভোটটা এই নিরিখেই দিয়েছে। বাকি বিজেপি যতই বলো ওই হিন্দু মুসলিমে ভোট দিয়েছে পশ্চিমবাংলাতে, সেইটা যদি হতো তাহলে বিজেপির 160 থেকে 65 সিট ছিল হিসাবে। এই ম্যান্ডেট পেল মানে জানবেন তৃণমূলের বিরুদ্ধে। আর তারপরে শেষের দিকে নির্বাচন কমিশন এসআইআর টেসআইআর, আমি ওই পার্টটা না গেলেও আমি তো এটা তো অস্বীকার করা যাবে না, নির্বাচন কমিশনকে ধন্যবাদ এই পার্টে দিতেই হবে, যে সেকেন্ড পার্টে যেভাবে নির্বাচনটা করলো নির্বাচন কমিশন, তার জন্য তো তৃণমূলের সর্বনাশ। মানে মানুষই যে বেরিয়ে এসে ভোট দিতে পারলো, তার পরিণতি এতে বুঝতে পারলো তৃণমূল কি জায়গায় একেবারে। দাঁড়িয়েছিল। আচ্ছা স্যার, একটা বিষয় নিয়ে বলার যে ধরুন আমরা আপনারা যারা কমরেড বা যারা সিপিআইএম পার্টিটা করেন তাদের ক্ষেত্রে একটা অপবাদ বা সোশ্যাল মিডিয়াতে সবসময় ঘুরে বেড়ায় যে মাকু বা সংখ্যালঘু আইএসএফ এর সাথে জোট করছে, হুমায়ুন কবিরের সাথে গোপন বৈঠক করছে মোহাম্মদ সেলিম। তো এই বিষয়গুলো নিয়ে আপনার কি মনে হয় যে মানুষ কোন জায়গাতে ভুল ভাবছে? দেখুন, আমাদের যারা সমালোচনা করে তারা কি আমাদেরকে ভালো বলবে কখনো? আমরা যে লাইনে নিব সেই লাইনেই তারা সমালোচনা করবে, কারণ যারা আমাদের সমালোচনা করে তাদের সাথে বিরোধটা আদর্শগত। সিপিআইএম যদি মানে পশ্চিম বলে, পশ্চিমে সূর্য উঠে বলে, তাহলে ওরা মানে পূর্বে সূর্য উঠে বলে, তাহলে স্বাভাবিকভাবে ওদেরকে পশ্চিমে চলে। সিপিএম কি স্ট্র্যাটেজি নিবে সেটা কি তারা ঠিক করে দিবে? একেবারে তারা তো ঠিক করবে না। না। তাহলে আমাদের স্ট্র্যাটেজি কি হবে নির্বাচনে, আমাদের কি নীতি হবে, আমরা কি পার্টি কংগ্রেসে ঠিক করব, তা তো ওরা বলে দিবে না। হ্যাঁ, জনগণের কাছে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বা এগুলো প্রত্যাখ্যাত হচ্ছে তার কারণ হচ্ছে যে এই যে বাইনারি পলিটিক্সে সবসময় আপনি যখন দেখবেন ধর্মের রাজনীতি যখন মানুষের মধ্যে ঢোকানো হয়, তখন স্বাভাবিকভাবেই মানুষ রুটি রুজি, বামপন্থা, প্রগতিশীলতা এগুলো মাথা থেকে সরে যায়। এটাই পৃথিবীর ইতিহাস, এটাই মানব সভ্যতার ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে। কিন্তু আবার সেই মানুষই ভুল বুঝতে পেরে সেটা পরিবর্তনও করে, যার ফলে তারা কি সমালোচনা করলো আমার দেখার দরকার নেই। আচ্ছা, আপনি কি আগামীতে সম্ভাবনা দেখছেন যে সিপিআইএম পার্টি যে রুটি রুজি মানুষের স্বাস্থ্য শিক্ষার কথা বলছে সেটা দিয়ে আগামীতে ভালো কিছু হতে Obviously, আমি চলেছে? তো বললাম এবারের নির্বাচনে রাজ্যের যে রাজনৈতিক সমীকরণ দাঁড়ালো, বামপন্থীরা ছাড়া বিজেপি আরএসএস এর যে বিচারধারা, সেই বিচারধারার বিরুদ্ধে এবার লড়াই। আচ্ছা। পশ্চিমবঙ্গে সরাসরি এতদিন ছদ্ম লড়াই চলছিল, হুম, আরএসএস এর দুটো টিম এখানে লড়ছিল। কেন? বামপন্থীদেরকে সরাতে হবে। একদম। এখন আরএসএস এর একটা টিম অ্যাবলিস্ট হয়ে যাবে, তৃণমূলের পতাকা ধরার লোক থাকবে না, আপনাকে বলছি। আর কটা দিন যেতে দেন, দরজাটা বিজেপি খুলুক। এখন দরজাটা লাগিয়ে আছে, তাই হচ্ছে যে কটা লোক আছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়া আর তৃণমূল দলে কেউ থাকবে না, যার ফলে থাকলেও সেই রকম ভূমিকা। আজকে তপসিয়ার ঘটনায় কারা এগিয়ে আসছে বলে? আজকে এই অত্যাচার, বাড়িঘর ভাঙচুর ওরা মুখে বলছে, একটা মিছিল করেছে কোথাও কোনো বিধায়ক? এতগুলো এখনো জেলা পরিষদ আছে, এতগুলো পঞ্চায়েত সমিতি আছে, এতগুলো পৌরসভা আছে, কোথায় আপনি রাজ্যে তৃণমূলকে দেখান তো একটা জায়গাতে। তাহলে 10 জন থাকলেও বামপন্থীরাই কিন্তু লড়ছে। আমি বলছি যে এই সুযোগটা এবারের নির্বাচনে করে দিয়েছে পশ্চিমবাংলায়, যে এবারের লড়াই হবে বিচারধারার লড়াই। একদিকে আরএসএস বিজেপির যে বিচারধারা ভাবনা, তার বিরুদ্ধে দক্ষিণপন্থার বিরুদ্ধে বামপন্থার বিচারধারা, যেটা মানুষের রুটি রুজি বা হচ্ছে যে মধ্যবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, তাদের যে লড়াই, সেই লড়াই। তাই বলে সেই জন্যই আমাদের সম্ভাবনা খুবই প্রবল। বামপন্থা সামগ্রিকভাবে সবসময় এই কথাগুলোই বলে এসে বা মানুষের কথা বলে এসে, কিন্তু তারপরও আমরা যদি সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখি, কেরালাও এবছর ছেড়ে দিল। তো এই সব জায়গা থেকে যে বামপন্থা সরে যাওয়া বা একেবারে মানুষ নিচ্ছে না, এর কারণ কি বলে আপনার মনে হয়? না, সংসদীয় রাজনীতিটা সবসময় বামপন্থীরা যে লড়াই জিততে পারবে আজকের দিনে এমনটা না। কিন্তু আপনি যখন বামপন্থা কোনোদিন শেষ হবে না এই কারণেই, পৃথিবীতে দুটো ভাবধারা 200 বছর ধরে চলে আসছে। আপনি কার্ল মার্কসের যে পর, জন্মের পর বা মানে মার্কসের যদি আপনি ইস্তেহারের ঘোষণার পর থেকে পৃথিবীতে দুটো ভাবধারাই তো হতো যে আলোচিত হয়েছে, এবং পৃথিবীর সভ্যতা যতদিন থাকবে আগামী দিনে আপনি বিচারধারা সেভাবেই করবেন। একটা হচ্ছে হ্যাভস, একটা হচ্ছে হ্যাভস নট। এই ধারা কখনো চেঞ্জ হবে না। আপনি আজকের দিনের যে গভর্নমেন্ট, দক্ষিণপন্থী গভর্নমেন্টগুলো চলছে, আপনি লক্ষ্মীর ভান্ডার যদি ধরেন, এই ভাবনা কোথাকার ভাবনা? কিন্তু বামপন্থা ভাবনা। আপনি মানুষকে ডাইরেক্ট বেনিফিট দিবেন, গরিব মানুষকে, তাহলে আজকে দাঁড়িয়ে পুঁজিবাদীরাও বাধ্য হচ্ছে মানুষকে রিলিফ দেওয়ার পথ হিসেবে বামপন্থী ভাবনাধারা, আর ওরা বলছে নিজেকে দক্ষিণপন্থা। তাহলে আপনি এই ভাবনা, এই ভাবধারা কখনো শেষ হবে না। হ্যাঁ, নির্বাচনী রাজনীতিতে আমরা সাময়িকভাবে পিছাতে পারি,
আচ্ছা, ভাবনাটা এখনো তো থেকে হতো যে আপনি যদি দেখেন গোটা ভারতবর্ষে, ঠিক আছে কেরালাতে ট্র্যাডিশনালি 5 বছর Change অন্তর হয়। চেঞ্জ হয়, এটা নিয়ে ত্রিপুরাতে তো আমরা লড়ছি এই এই এই- এতে তামিলনাড়ুতে আজকে দাঁড়িয়ে গভর্নমেন্টটা তো আমাদের 4 জনের সমর্থন ছাড়া হলো না। সাপোর্টে। তাহলে সেই রকম ভাবে আস্তে 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 হবে। এখন গোটা ভারতবর্ষে যে এই যে সেমি ফ্যাসিস্ট বা ফ্যাসিস্ট যে নয়া ফ্যাসিবাদ বিজেপি কায়েম করতে চাইছে, সেখানে দাঁড়িয়ে বামপন্থীদের সামনের দিকে সংসদীয় রাজনীতিতে এগিয়ে যাওয়াটা কঠিন। এটা আনট্রাভেল পথের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা অস্বীকার করার কিছু নেই। যার ফলে লড়াই হবে, কখনো পিছবো কখনো এগোবো। গত যেমন 0 ছিলাম তেমনি 1 হয়েছে। পশ্চিমবাংলাতে এই 1 থেকে আবার হতো যে 100 হবে না, তার কোনো গ্যারেন্টি নেই। একেবারে। আচ্ছা, এই দমকল জয়ের পিছনে কোনো ম্যাজিক স্ট্র্যাটেজি কাজ করছে, নাকি শুধুমাত্র মানুষের কাছে যাওয়া, মানুষের কথা বলা, এটাই একমাত্র স্ট্র্যাটেজি? দেখুন, এখন মানুষের যে কর্পোরেট বিশেষ করে পুঁজিবাদী দলগুলো নির্বাচনকে যে জায়গায় নিয়ে গিয়েছে, টাকা পয়সা মাসুল মানি এই ইত্যাদি ইত্যাদি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে তো হাতিয়ার শুধুমাত্র মানুষের সাথে নিবিড় জনসংযোগ ছাড়া তো আর কিছু নেই। কেবল এটা ঠিকই, গত 2021 সালেও রাজ্যের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভোট পেয়েছিল এই বিধানসভা, 35% প্রায় 80,000-এর উপর, যা কোথাও পাই। এখানে একটা জনভিত্তি আমাদের আছে। দ্বিতীয়ত হচ্ছে 34 বছর এখানে একটা মন্ত্রী ছিল আমাদের। এবারে ডোমকলের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যা আমরা ভূমিকা পালন করেছে, কমরেড আনিসুর রহমানের হাত ধরে যে উন্নয়ন হয়েছে, মানুষ গত 5 বছর এবং এই 15 বছরে কম্পেয়ার করেছে যে না কারা প্রকৃতপক্ষে ডোমকলের মানুষকে মর্যাদা দেয়, কারা প্রকৃতপক্ষে ডোমকলের মানুষের উন্নয়ন করে। আজকে সেই কারণেই ডোমকলের মানুষ ঠিক করেছিল যে এটা এবারে সিপিআইএম কে এখানে জেতাতে হবে। তাছাড়া অন্যান্য ফ্যাক্টর কাজ করে, সংগঠন বুথ ভিত্তিক নেয়ার অ্যাবাউট 308টা বুথ, এখানে 308টা বুথের মধ্যে 365 দিন অন্তত 200টা বুথে আমাদের 10 জন করে কর্মী সবসময় ওয়ার্ক করে মানুষের পাশে থাকে। যার ফলে এটা তো মানুষ ভাবে বুথে ভোট দিতে যাওয়ার আগে লক্ষ্মীর ভান্ডার পেলাম কি পেলাম না পেলাম, তার থেকেও বড় ভাবনা ভাবে যে আমি বিপদে পড়লে এই বুথ এলাকাতে আমার পাশে কে এসে দাঁড়াতে পারে। এটা একটা মানুষ ভোট দেওয়ার সময় ফ্যাক্টর মনে করে। যার ফলে আমরা সবটা সাংগঠনিক ভাবে করতে পেরেছি তেমনটা না হলো, এইখানে অন্তত কাজটা চলে সারা বছর সংগঠনে। আর একটা কথা হচ্ছে যে মানুষের সাথে নিবিড় যোগাযোগ, প্রার্থী যে এখন হবে তাকে অন্তত আমাদের যে বললাম যে আমরা তো পয়সা দিতে পারবো না, আমরা করতে পারবো না, এই যে তাহলে কি আমাদের বিকল্প হচ্ছে যে মানুষের সাথে যোগাযোগ, মানুষ যেন মনে করে এই নেতা আমার নেতা। তাহলে সেইটা অন্তত এখানে ভাবানো গিয়েছিল যে না, সিপিএম এর যে প্রার্থী সে ডোমকলের জনগণের নেতা। যার ফলে এইটা একটা মানুষ ভেবেছে, কাছের ছেলে হুমায়ুন কবির যে তৃণমূলের প্রার্থী ছিল, বাইরে থেকে প্রার্থী ছিল, কংগ্রেসের বাইরের প্রার্থী, এই সব মিলিয়ে এই ফ্যাক্টরটা কাজ করে ডোমকলে আমরা জিততে পেরেছি। সামগ্রিকভাবে আমরা ভোটের আগে দেখছিলাম স্যার যে সিপিআইএম এর বেশ কিছু নেতা যারা এবছর প্রার্থী ছিল, তাদের দিকে একটা ফ্লো ছিল বা মানুষ ভাবছিল এই নেতাগুলো হয়তো জিততে পারে বা বিজয়ী হতে পারে। সেই জায়গায় দেখা গেল যে আমরা যাদবপুরের মতো কেন্দ্র, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বালিগঞ্জ, সব জায়গাতেই উত্তরপাড়া, মোটামুটি যারা আমরা আশা করছিলাম যে জিততে পারে তারা সবাই প্রত্যেকেই হেরে গেল। আপনার কি মনে হয় যে এর পিছনে কারণটা কি বা আর কি করা যেতে পারে? না, কারণ তো গোটা রাজ্যে একটা প্যাটার্নে ভোট হয়েছে, পরিষ্কার কথা যে হতো যে তৃণমূলকে হারাতে হবে। আচ্ছা, এর কোনো আর বিকল্প মানুষ পাবে না। এমনকি এই রেজাল্টে বিজেপি যদি মনে করে যে ব্যাপক ম্যান্ডেট পেয়েছে, এখানে সংখ্যালঘুদেরও দেখা যাচ্ছে কিছু ভোট অনেক বিধানসভাতে বিজেপি পেয়েছে। এবার একটাই কারণ, মানুষ আর তৃণমূলকে সহ্য করতে পারছে না। তাহলে বেটার আমি দেখছি যে এখানে কে হারাতে পারবে তৃণমূল, প্রথম মানুষ এটা ভেবেছে। তাহলে তৃণমূলকে যে হারাতে পারবে তাহলে বিজেপি। গত কয়েকটা নির্বাচনে যদি বিধানসভা বা লোকসভা নির্বাচনে দেখেন, তাহলে ভোটের পার্সেন্টেজ, বিধানসভা ওয়ারি যদি ভোট দেখেন, তাহলে মানুষ মনে করেছে যে এই ভোটটা যদি আমি এখন ভাগ করতে যাই তাহলে তৃণমূলের সুবিধা হবে। মুসলিমরা বহু জায়গাতে তাই নিয়েছে। যার ফলে বিজেপিকে জেতা এখন পরে দেখা যাবে, এই ট্রেন্ডেই ভোটটা হয়েছে। যার ফলে ওখানে দাঁড়িয়ে আমাদেরকে বিকল্প ভাবতে পারেনি মানুষ যে আমরা হারাতে পারবো তৃণমূলকে, এটা ভাবতে পারেনি, তাই বিজেপিকে ভোট দিচ্ছে। সামগ্রিকভাবে ধরুন 15 বছর তৃণমূল ছিল এবং সেই সময়ে দেখা গেছে যে বহু বেকার ছাত্রছাত্রীর উপরে সবচেয়ে বড় আঘাত হানা হয়েছে, যে তাদের শিক্ষার জায়গাটা এবং স্কুল, যেটাকে আমরা সরকারি স্কুল পশ্চিমবঙ্গের মেরুদণ্ড, মানে পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়ে রাখে, সেই স্কুল সিস্টেমে এত বড় লেভেলের একটা সমস্যা আমরা 2016 যে এসএসসি সেটা নিয়ে দেখলাম। এবং তারপর
এই যে বিজেপি সরকার আসলো ধরুন, এর পরবর্তীতে মনে হয় যে এই মানচিত্রটা বা এই ম্যাপটা কিছুটা পরিবর্তন হতে পারে, বা কিভাবে পরিবর্তন করা যেতে পারে? বিজেপিকে তো এই চ্যালেঞ্জ নিতে হবে, তো তারা প্রতিশ্রুতি দিয়েছে। তো তৃণমূল সরকার যে সর্বনাশ রাজ্যের করেছে গত 15 বছরে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে, তো আমাদের রাজ্যটাকে একবারে মানে জলাঞ্জলি দিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থাটাকে। প্রাইমারি স্কুল প্রায় 8,500 বন্ধ হয়েছে। হায়ার এডুকেশন সেক্টরে যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখেন, একবারে তথৈবচ। আজকে গ্রামীণ হাই স্কুলগুলোতে কোনো টিচার নেই, কোথাও টিচার আছে তো ছাত্র নেই, ছাত্র আছে তো টিচার নেই। এই যে শিক্ষা ক্ষেত্রে যে সর্বনাশটা এই রাজ্য করলো, তা তো বিজেপির নতুন গভর্নমেন্টকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যে এই শিক্ষার হাল আবার ফিরিয়ে আনতে হবে। শিক্ষার হাল, স্বাস্থ্যের হাল রাজ্যকে ফেরাতেই হবে, কারণ মানুষের যেটা বেসিক নিডস, এটার উপর দাঁড়িয়েই তো হতো যে আমাদের রাজ্যের ভবিষ্যৎ ঠিক হবে। তো এই চ্যালেঞ্জ তো বিজেপির সামনে থাকবেই। তারা কতটা পারবে না পারবে সেটা আলাদা কথা। আমরাও তো এই জন্যই লড়াই করবো। মূলত শিক্ষার হাল ফেরাতে হবে, সঠিকভাবে রিক্রুটমেন্ট প্রত্যেক বছরে, বেকার ছেলেরা যাতে কাজ পায়, স্কুলগুলোতে যাতে হচ্ছে যে শিক্ষক পায়, ছাত্ররা যাতে আবার ড্রপ আউট কমিয়ে গ্রামীণ এলাকাতে বিশেষ করে যারা ড্রপ আউট কমিয়ে যাতে আবার উচ্চশিক্ষাতে ফেরে। কারণ এই যে আমাদের ডোমকল বিধানসভাতে প্রায় 40 থেকে 45,000 ছেলের পরিযায়ী শ্রমিক, তার মধ্যে অনেক আছে উচ্চ মাধ্যমিক পড়ার পর তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। কারণ হায়ার এডুকেশন করে কোনো লাভ নেই, ভবিষ্যৎ নেই। যার ফলে এই পরিযায়ী শ্রমিকরা হচ্ছে যে গিয়ে কেরালাতে কাজ করছে, কোনো দোকানে কর্মচারী করছে, কোনো কোম্পানিতে ঢুকছে। এমনকি আমি তো গিয়েছিলাম কেরালাতে, দেখছি MA BEd পাস করা ছেলে একটা দোকানে কর্মচারী করছে। কি করবে? কিছু করার নেই। যার ফলে এইটা তো বিজেপি সরকারকে ভাবতেই হবে। এবং আমি বলবো যে অবশ্যই প্রথম বাজেট যেটা হয়তো হবে 18 জুন বিধানসভা বসে, আমার মনে হয় শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রের জন্য আলাদাভাবে এই রাজ্য সরকারকে ভাবনা চিন্তা করা উচিত। তো এই 0 to 1 যে জার্নিটা, এটা তো অনেক বড় জার্নি। আপনি এক হয়ে বিধানসভাতে গেছেন, এবং আপনি আগের দিনও বলছিলেন, একটা এতে শুনছিলাম যে আপনি 100 হব আমরা আগামীতে। তো এই এক হয়ে বিধানসভাতে গিয়ে আপনি আগামী 5 বছরে কি কি ছাপ রাখতে চাইছেন, বা কি ভাবছেন যে কোনগুলো কোনগুলো করবেন আপনার মেন? ছাপ তো থাকবেই, কারণ সেটা তো প্রথম দিনকার ভাষণেই বুঝতে পেরেছেন যে বামপন্থীরা থাকা মানে বিধানসভাতে নিশ্চিতভাবেই আলাদা ছাপ পড়বেই। যার ফলে আর সব থেকে বড় কথা, আমি এক না, আমি হচ্ছে যে আমার এখনো এবারও ভোটে আমরা 28 লক্ষ ভোট পেয়েছি, 28 লক্ষ। এবং সামনের দিনে দেখেন না, এখনো তো আভি পিকচার বাকি হ্যাঁ, সামনের দিনে দেখেন বামপন্থীদের সমর্থন বাড়বে, মানুষ ভরসা করবে বামপন্থীরা ছাড়া কে বাঁচাবে মানুষকে, এই মানুষকে। যার ফলে আমি খুবই আত্মবিশ্বাসী, 1 থেকে 100 আমরা হবই। আমি বলছি যে আপনি আগামী 5 বছরে আপনার দিক থেকে কোন কোন চেঞ্জেস গুলো করার কথা, বা বিধানসভাতে কোন কোন জিনিসগুলো নিয়ে দাবি রাখা? বললাম তো, প্রথমত আমাদের প্রথম যে সরকারের কাজটা হওয়া উচিত সেটা হচ্ছে এডুকেশন সিস্টেমটাকে আগে ধরা। এই যে দুর্নীতি, এই যে চাকরি ক্ষেত্রে এত নোংরামো, এই প্রাইমারি টেট তারপরে সরকারি ক্ষেত্রগুলো এত বেশি করাপশন, এইগুলোকেই বেশি করে আমাদের আগে মানে আঘাত হানতে হবে। আপনি বলছেন বছর বছর দুর্গাপুজোর মতো এবার বছর বছর চাকরি করার প্রচেষ্টা করাতে হবে, একেবারে। তা না হলে বেকার ছেলেরা যাবে কোথায় আমাদের রাজ্যে? বিকল্প কর্মসংস্থান, সরকারি ক্ষেত্রে যেটুকু সুযোগ আছে সেখানে কর্মসংস্থান তৈরি করা, এটা রাজ্য সরকারকে করতে হবে, সেটা আমরা দেখব। একদম পরে ভালো গঠনমূলকভাবে বিরোধিতা হবে, যদি না করে তাহলে এই দাবিগুলোই আমরা তুলব। একেবারে। ধন্যবাদ স্যার এই সময়ে এতটা সময় দেওয়ার জন্য।